হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। আজ আমরা আলোচনা করব আরআরবি, এনটিপিসি এবং গ্রুপ ডি জেনারেল নলেজ মক টেস্ট সিরিজের 53 নম্বর প্র্যাকটিস সেট। তোমরা যদি আমাদের এই সিরিজটির আগের ক্লাসগুলি না দেখে থাকো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে আগের সমস্ত ক্লাসগুলো একটু দেখে নিও, কারণ প্রত্যেকটা ক্লাসেই আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট 30টা এমসিকিউ উইথ প্রপার এক্সপ্লানেশন কিন্তু তোমাদের সামনে আলোচনা করেছি। তাহলে তোমরা কিন্তু আজও প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তার আগে বলে রাখি, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে তোমরা বাড়িতে বসেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন কিন্তু পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি আনএকাডেমির যে সমস্ত ফ্রি কোর্সগুলো আছে সেগুলো যদি তোমরা ফ্রি অ্যাক্সেস পেতে চাও তাহলে তোমাদের একটা ইনভাইট কোড ইউজ করতে হবে, এবং এই ইনভাইট কোডটি হলো ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু। এই ক্যাপিটাল লেটারের গাইডেন্স গুরু ইনভাইট কোডটি ইউজ করে কিন্তু তোমরা আনএকাডেমির সমস্ত ফ্রি ক্লাসের অ্যাক্সেস পেয়ে যাবে, এবং তোমরা তোমাদের যে প্রিপারেশনের বেসিক লেভেলটা সেটা কিন্তু বাড়িতে বসেই আনএকাডেমি অ্যাপের সাথে তোমরা শুরু করে দিতে পারবে। তাহলে লেটস স্টার্ট। আজকের আমাদের মক টেস্টের প্রথম কোশ্চেন হলো, জনগণ মন প্রথম কোথায় এবং কবে গাওয়া হয়েছিল? অর্থাৎ এই জনগণ মন হলো আমাদের ন্যাশনাল অ্যানথেম। তাহলে ন্যাশনাল অ্যানথেমটি সর্বপ্রথম কোথায় গাওয়া হয়েছিল এবং সেটা কখন গাওয়া হয়েছিল? তোমরা যারা অ্যান্সারগুলো পারবে অবশ্যই কিন্তু তোমরা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে অ্যান্সারগুলো একটু করে জানানোর চেষ্টা করো। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, জনগণ মন সর্বপ্রথম গাওয়া হয়েছিল কলকাতাতে, এবং এটি গাওয়া হয়েছিল 1911 সালের 27শে ডিসেম্বর। 1911 সালের 27শে ডিসেম্বর কলকাতাতে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ ভারতীয় জাতীয় কংগ্রেসের যে কলকাতার অধিবেশন হয়েছিল 1911 সালে, সেখানে কিন্তু প্রথম জনগণ মন গানটি গাওয়া হয়েছিল, এবং এটি সময় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন বিশন নারায়ণ ধর, বিএন ধর। অবশ্যই তোমরা প্রেসিডেন্টের নামটা মনে রাখবে, বিশন নারায়ণ ধর ছিলেন তখনকার প্রেসিডেন্ট। এবং আরেকটা জিনিস এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে, আমাদের যেটা ন্যাশনাল সং যেটা বন্দে মাতরম, সেটা কিন্তু প্রথম গাওয়া হয়েছিল কলকাতা সিজনেই। সেটা 1896 সালের কলকাতা সিজনে গাওয়া হয়েছিল বন্দে মাতরমটি, এবং তখন সেখানকার প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের রহমতুল্লাহ সায়ানি। তাহলে এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। জনগণ মন প্রথম গাওয়া হয়েছিল 1911 সালে, প্রেসিডেন্ট ছিলেন বিশন নারায়ণ ধর, এবং বন্দে মাতরম প্রথম গাওয়া হয়েছিল 1896 সালে, এবং তখনকার প্রেসিডেন্ট ছিলেন রহমতুল্লাহ সায়ানি। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষ একটি ড্যাশ প্রক্রিয়া, অ্যানাবলিক, ক্যাটাবলিক, এক্সোথার্মিক, নাকি উপরের কোনোটিই নয়? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সালোক সংশ্লেষ যে প্রক্রিয়া সেটা কিন্তু একটি অ্যানাবলিক প্রক্রিয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যানাবলিক কথাটার অর্থ হলো উপচিতি বিপাক প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় সেই প্রক্রিয়াকেই বলা হয় অ্যানাবলিক প্রক্রিয়া, এবং সালোক সংশ্লেষ হলো হয়ে যাবে একটি অ্যানাবলিক প্রক্রিয়া। এবং যেটা ক্যাটাবলিক প্রক্রিয়া আছে সেটা ঠিক অ্যানাবলিকের অপোজিট, অর্থাৎ এটাকে বলা হয় অপচিতি বিপাক প্রক্রিয়া। অর্থাৎ এই প্রক্রিয়ায় কিন্তু উদ্ভিদের শুষ্ক ওজন হ্রাস পেয়ে যায়, যেমন শ্বসন বা রেসপিরেশন হচ্ছে একটা অ্যানাবলিক প্রক্রিয়ার উদাহরণ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি ইনপুট ডিভাইস? মনিটর, প্রিন্টার, স্ক্যানার, নাকি প্লটার? অর্থাৎ এই চারটে ডিভাইসের মধ্যে যে ডিভাইসটি একটি কম্পিউটারের ইনপুট ডিভাইস সেটি কোনটি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, এই নিম্নলিখিত এই ডিভাইসগুলির মধ্যে যেটি একটি ইনপুট ডিভাইস সেটি হয়ে যাবে স্ক্যানার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই যে স্ক্যানার ডিভাইস, এই স্ক্যানারটা হচ্ছে একটা কম্পিউটারের ইনপুট ডিভাইস। আমরা যদি বাকি ডিভাইসগুলো একটু দেখি, মনিটর, প্রিন্টার এবং প্লটার, এই তিনটে ডিভাইসেই কিন্তু কম্পিউটারের কিন্তু আউটপুট ডিভাইস। তোমরা এটা একটু মনে রাখবে, এবং স্ক্যানার যেটা সেটা ইনপুট ডিভাইস। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটিকে নির্দেশমূলক উপকরণ বলে মান্য করা হয়? অর্থাৎ কোন উপকরণটিকে নির্দেশমূলক উপকরণ বলা হয়? প্রস্তাবনা, রাজ্য পরিচালনার নীতিসমূহ, মৌলিক অধিকার, নাকি মৌলিক কর্তব্য? তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নির্দেশমূলক উপকরণ বলতে বোঝানো হয় রাজ্য পরিচালনার নীতিসমূহ, অর্থাৎ যেটাকে আমরা কি বলি, রাজ্য পরিচালনার নির্দেশমূলক নীতি, অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি নামে এটি পরিচিত, এবং এগুলিকে কিন্তু নির্দেশমূলক উপকরণ বলা হয়। এবং এগুলি আমাদের ভারতীয় সংবিধানের পার্ট 4-এ রয়েছে, পার্ট 4। এবং যদি আমরা আর্টিকেল বলি, আর্টিকেল 36 to 51 অর্থাৎ 36 থেকে 51 মধ্যবর্তী অংশে কিন্তু এই সমস্ত নির্দেশমূলক উপকরণগুলি রয়েছে। এবং এই সমস্ত নির্দেশমূলক উপকরণ বা ডিপিএসপি এগুলোকে আমরা অ্যাডপ্ট করছি আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে, কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড থেকে এই জিনিসগুলোকে আমরা অ্যাডপ্ট করেছি। নেক্সট কোশ্চেন, নিচের কোন দেশ পুরো বিশ্বের প্রথম দেশ হয়ে উঠেছে
যা হজ 2020 প্রক্রিয়াটিকে 100% ডিজিটাল করেছে, অর্থাৎ 100% ডিজিটাল করে দিয়েছে সমগ্র হজ প্রক্রিয়াটিকে 2020 সালের। সেটি বিশ্বের প্রথম দেশ কোনটি? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ। অপশান এ অর্থাৎ ভারত। অর্থাৎ আমাদের যে ভারতবর্ষ, সেই আমাদের ভারতবর্ষই কিন্তু সমগ্র বিশ্বের মধ্যে প্রথম দেশ হয়ে উঠেছে যা পুরো হজ 2020 প্রক্রিয়াটিকেই কিন্তু 100% ডিজিটাল করে দিয়েছে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের নমনীয়তা যে কলার জন্য হয় সেই কলাটি কি? প্যারেনকাইমা কলা, কোলেনকাইমা কলা, স্কেরেনকাইমা কলা, নাকি উপরের কোনোটিই নয়? তাহলে উদ্ভিদের যে নমনীয়তা রক্ষা করে যেটি বা উদ্ভিদের নমনীয়তার জন্য যে কলাটি দেয় সেটি কি নামে পরিচিত? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, উদ্ভিদের নমনীয়তার জন্য যে কলাটি দায়ী সেটি হলো কোলেনকাইমা কলা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোলেনকাইমা কলাই কিন্তু উদ্ভিদের নমনীয়তার জন্য দায়ী। আমরা আর একটু দেখে নেব এর ডিটেলসটা। কোলেনকাইমা কলা যেটা রয়েছে সেটি হচ্ছে এক প্রকার বিশেষ সরল স্থায়ী কলা যেটি উদ্ভিদের ভার বহন করে এবং উদ্ভিদের নমনীয়তাটিকে রক্ষা করে। আর বাকি যেটা রয়েছে আমাদের প্যারেনকাইমা কলা, এর প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় এবং একত্রীকরণ করা। সুতরাং এগুলিকে খাদ্য সঞ্চয় করার কলা হিসেবে উল্লেখ করা হয়। এবং যেটার শেষে রয়েছে স্কেরেনকাইমা কলা, এটি হচ্ছে একটি ঘন প্রাচীরযুক্ত এবং সারিবদ্ধ কোষ দ্বারা গঠিত একটি সারিবদ্ধ সহায়ক কলা এবং এটি উদ্ভিদের যান্ত্রিক শক্তি সরবরাহ করে। তাহলে উদ্ভিদের এই যে তিন ধরনের কলা, এই তিন ধরনের কলা কোনটা কি কাজে ব্যবহার করা হয় খুব ইম্পর্ট্যান্ট। তোমরা অবশ্যই এগুলোকে একটু মেমোরাইজ করে নেবে এবং এর ফ্রি পিডিএফ কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন, ভারতবর্ষের বর্তমানে কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? খুব একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু তোমরা মোটেও গুলিয়ে ফেলো না। তাহলে ভারতের বর্তমানে যতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে সেটা কটা? তাহলে তোমরা এক্ষেত্রে মনে রাখবে 2011 সালের যে আমাদের সেন্সাস হয়েছিল সেখানে আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা ছিল টোটাল 7টি। কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্টের ফলে আরও 2টি কেন্দ্রশাসিত অঞ্চল বেড়ে যায়। একটা হচ্ছে জম্মু এবং একটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং আরেকটা হচ্ছে লাদাখ। তাহলে টোটাল হয়ে গিয়েছিল 9টি। কিন্তু বর্তমানে অর্থাৎ অ্যাট প্রেজেন্ট সিচুয়েশন দাদরা এবং নগর হাভেলি এবং দমন এবং দিউ এই দুটো ইউনিয়ন টেরিটরি একসাথে মার্জ হয়ে গেছে। সুতরাং এই দুটো মিলিয়ে একটা ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। তাহলে অ্যাট প্রেজেন্ট বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল 8টি রয়েছে। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি 8। নেক্সট কোশ্চেন, ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915 অর্থাৎ 1915 সালের যে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট সেটা কোন ভাইসরয় পাস করেছিলেন? আশা করি তোমরা অনেকেই উত্তরটা দিতে পারবে। তোমরা যদি ভাইসরয়ের টাইম টেবিলগুলো একটু মনে রাখো তাহলেই কিন্তু এই অ্যান্সারটা কিন্তু তোমরা সহজেই দিতে পারবে। তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915, এটা যে ভাইসরয় পাস করেছিলেন তিনি হলেন লর্ড দ্বিতীয় লর্ড অপশন এ লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ কিন্তু ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট 1915 সালটা পাস করিয়েছিলেন এবং এই যে লর্ড হার্ডিঞ্জ এর সময়কালটা ছিল 1910 থেকে 1916 সাল মধ্যবর্তী এবং 1915 সালে এই আইনটি পাস হয়েছিল। এক্ষেত্রে তোমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবে, লর্ড হার্ডিঞ্জের সময় কিন্তু দুটো আরও একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল এই সময়। সেগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নেব। সেগুলো হয়েছিল, প্রথমত যেটা হয়েছিল সেটা হয়েছিল ভারতের যে রাজধানী সেটা কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়ে গিয়েছিল। কলকাতা টু দিল্লিতে স্থানান্তরিত হয়ে গিয়েছিল 1911 সালে। এটা লর্ড হার্ডিঞ্জের সময় হয়েছিল। এবং দ্বিতীয় যে ঘটনাটা ঘটেছিল সেটি ছিল আমাদের যে বঙ্গভঙ্গ অর্থাৎ পার্টিশন অফ বেঙ্গল, সেটা কিন্তু রদ হয়েছিল 1911 সালেই। অর্থাৎ 1911 সালের 12ই ডিসেম্বর কিন্তু বঙ্গভঙ্গ রদ হয়েছিল এবং সেটাও কিন্তু হয়েছিল লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের সময়কালে। নেক্সট কোশ্চেন, কোন জীব থেকে ভার্মি কম্পোস্ট পাওয়া যায়? অর্থাৎ ভার্মি কম্পোস্ট পাওয়া যায় কোন জীব থেকে? ফ্ল্যাটওয়ার্ম, হুকওয়ার্ম, পিনওয়ার্ম নাকি আর্থওয়ার্ম? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে জীব থেকে ভার্মি কম্পোস্টটি পাওয়া যায় সেটি হয়ে যাবে আর্থওয়ার্ম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এই আর্থওয়ার্ম থেকেই কিন্তু ভার্মি কম্পোস্ট পাওয়া যায়। এবং এই যে ভার্মি কম্পোস্টের মধ্যে কি কি থাকে এবং এর ব্যবহারটা যদি আমরা একটু দেখি তাহলে দেখব ভার্মি কম্পোস্টের মধ্যে জলে দ্রবণীয় পুষ্টি থাকে এবং এটি একটি পুষ্টিযুক্ত জৈব সার এবং মাটির অবস্থাকে অভিন্ন রাখতে সহায়তা করে। এটি কৃষিকাজ ও ছোট আকারে স্থিতিশীল জৈব চাষের কাজেও কিন্তু ব্যবহৃত হয়। তাহলে ভার্মি কম্পোস্ট কিন্তু মাটির যে অবস্থাকে রক্ষা করার জন্য সার হিসেবে এবং কৃষিকাজে কিন্তু এর প্রচলন করা হয়। নেক্সট কোশ্চেন, যে কোনো সময়ে প্রদত্ত কোনো বস্তুর গতিবেগকে কি বলা হয়?
ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, ভেরিয়েবল ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি নাকি ইউনিফর্ম ভেলোসিটি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যে কোনো সময়ে কোনো বস্তুর উপর প্রদত্ত কোনো একটি বস্তুর গতিবেগকে বলা হয় অপশান এ ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, অর্থাৎ যে কোনো একটা ইনস্ট্যান্স অফ টাইমে, অর্থাৎ যে একটি যে কোনো সময়ে প্রদত্ত বস্তুর গতিবেগ হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভেরিয়েবল ভেলোসিটি বলতে বোঝায় সময়ের সাপেক্ষে যদি আমাদের বেগটা ক্রমাগত পরিবর্তন হতে থাকে, সেই ভেলোসিটিটাকে বলা হয় ভেরিয়েবল ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি বলতে বোঝায় যে গড় গতিবেগ, তাকেই বলা হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি। এবং ইউনিফর্ম ভেলোসিটি বলতে বোঝায় সমান সময়ের ব্যবধানে যদি একটি বস্তু সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তার যে গতিবেগ, সেই গতিবেগটাকে বলা হয় ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি পারদের মিশ্র ধাতু? ব্রাস, নাইক্রোম, ইলেকট্রাম নাকি অ্যামালগাম? তাহলে তোমরা এক্ষেত্রে অলওয়েজ মনে রাখবে, যদি পারদের মিশ্র ধাতু জানতে চায় তাহলে সেটা চোখ বন্ধ করে সেটা অ্যামালগাম হয়ে যাবে, কারণ অ্যামালগাম হচ্ছে এমন একটি মিশ্র ধাতু যার মধ্যে একটি ধাতু কিন্তু পারদ থাকবেই, কিন্তু থাকবেই। সেটা হতে পারে জিঙ্ক অ্যামালগাম, মানে জিঙ্কের সাথে পারদের মিক্সচার; গোল্ড অ্যামালগাম মানে গোল্ডের সাথে পারদের মিক্সচার; সিলভার অ্যামালগাম মানে সিলভারের সাথে পারদের মিক্সচার। অর্থাৎ অ্যামালগাম মানেই তার মধ্যে একটি ধাতু কিন্তু পারদ থাকবেই। বাকি যেগুলো রয়েছে আমরা একটু দেখে নেব। যেটা রয়েছে ব্রাস হলো একটি কপার এবং জিঙ্কের একটি ধাতু সংকর, কপার এবং জিঙ্ক দ্বারা তৈরি হয় ব্রাস। নাইক্রোম তৈরি হয় নিকেল, ক্রোমিয়াম এবং আয়রন দিয়ে, এই তিনটি দিয়ে। এবং ইলেকট্রাম সেটা তৈরি হয় গোল্ড এবং সিলভার দিয়ে, অর্থাৎ সোনা এবং রূপা দিয়ে তৈরি হয় ইলেকট্রাম। তোমরা অবশ্যই এই ধাতু সংকরগুলো একটু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন, মানবদেহের পাচনতন্ত্রের দীর্ঘতম অঙ্গের নাম কি? অর্থাৎ আমাদের যে হিউম্যানের ডাইজেস্টিভ সিস্টেম আছে, তার যে দীর্ঘতম অঙ্গ, সেই দীর্ঘতম অঙ্গটি কি ডাইজেস্টিভ সিস্টেমের? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমাদের যে পাচনতন্ত্র তার দীর্ঘতম অঙ্গ হলো ক্ষুদ্রান্ত। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ যেটাকে আমরা স্মল ইন্টেস্টাইন বলি। নামের মধ্যে স্মল ইন্টেস্টাইন থাকলেও এটিই কিন্তু পাচনতন্ত্রের সবচেয়ে দীর্ঘতম অঙ্গ। এবং এই যে ক্ষুদ্রান্ত, এটি তিনটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে ডিওডিনাম, একটা হচ্ছে ইলিয়াম এবং একটা হচ্ছে জেজুনাম। এবং এই তিনটের মধ্যে ইলিয়ামটা হচ্ছে সবচেয়ে বেশি দীর্ঘতম, এটা তোমরা মনে রাখবে। ক্ষুদ্রান্তের মধ্যে ইলিয়ামটা হচ্ছে সবচেয়ে বেশি দীর্ঘতম, এবং পাচনতন্ত্রের মধ্যে ক্ষুদ্রান্তটাই হচ্ছে সবচেয়ে দীর্ঘতম অঙ্গ। নেক্সট কোশ্চেন, অ্যাকুপাঞ্চার কি জিনিস? অ্যাকুপাঞ্চার একটা খুব ইম্পর্ট্যান্ট, একটা ফেমাস, মানে ওয়েল নোন জিনিস। সেটা কি জিনিস? তাহলে এক্ষেত্রে যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, তোমরা অপশানগুলো সবাই একবার করে পড়ে নাও। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে, অ্যাকুপাঞ্চার হলো একটি প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাকুপাঞ্চার হচ্ছে একটা প্রাচীন চীনা চিকিৎসা পদ্ধতি, এবং এই পদ্ধতিতে জন্য একটি পাতলা সূচের ব্যবহার করা হয়, যেটিকে ত্বকের মধ্যে প্রবেশ করানো হয়। এবং এটি এক ধরনের সিউডো সায়েন্স, অর্থাৎ যেটাকে আধুনিক বিজ্ঞানের উপর ভিত্তি করে কিন্তু অ্যাকুপাঞ্চারটি করা হয় না, এটি একটি প্রথাগত অনুশীলনের উপর ভিত্তি করে প্রচলিত, অর্থাৎ এটি একটি প্রথাগত পদ্ধতি চায়নাতে অ্যাকুপাঞ্চার। নেক্সট কোশ্চেন, ইবোনাইট কোন ধরনের রাবার? অর্থাৎ রাবার এর মধ্যে যে ইবোনাইট রাবার, সেটা কোন ধরনের রাবার? ন্যাচারাল রাবার, সিনথেটিক রাবার, হাইলি ভলকানাইজড রাবার নাকি নান অফ দ্য অ্যাবাভ? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ইবোনাইট যে রাবারটি সেটি কিন্তু একটি হাই ভলকানাইজড রাবার। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, হাই ভলকানাইজড রাবার। এবং ভলকানাইজেশন হচ্ছে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিতে রাবারের সাথে অন্য কোনো পদার্থ মিশিয়ে রাবারের যে দৃঢ়তা বা তার যে রাবারের যে শক্তি, সেটা দীর্ঘস্থায়ী করা হয়। এবং এই যে ভলকানাইজেশন পদ্ধতি, এটি আবিষ্কার করেছিলেন চার্লস গুডিয়ার। এবং এটাতে রাবারের সাথে সালফার মেশানো হয়, রাবারের সাথে সালফার মিশিয়ে সেটাকে শক্তিশালী এবং তার যে ডিউরেবিলিটি এবং তার যে দৃঢ়তা, সেটা কিন্তু বাড়ানো হয়। নেক্সট কোশ্চেন, তার আগে আমরা বলে রাখি যে আনএকাডেমি যে অ্যাপ রয়েছে, সেখানে যে যদি তোমরা তোমাদের প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, এমনকি 2 বছরেরও সাবস্ক্রিপশন প্যাকেজ রয়েছে। সেক্ষেত্রে তোমরা যদি আমাদের যে স্পেশাল কুপন কোডটি গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারের, এই গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারের কুপন কোডটি যদি ইউজ করো, সেক্ষেত্রে তোমরা এই সমস্ত যে রেট আছে, এই সমস্ত রেটের উপর কিন্তু তোমরা ফ্ল্যাট 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি এই কুপন কোডটি তোমরা ব্যবহার করো, তাহলে তোমরা অবশ্যই যারা
আনএকাডেমি লার্নিং অ্যাপ ব্যবহার করে তোমাদের প্রিপারেশন শুরু করতে চাও, তারা অবশ্যই কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আনএকাডেমি লার্নিং অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটি ডাউনলোড করে গাইডেন্স গুরু ক্যাপিটাল লেটারের কোডটি ইউজ করে 10% ডিসকাউন্ট অ্যাভেল করে কিন্তু তোমরা প্লাস সাবস্ক্রিপশনটা নিতে পারো। এখন চলে যাচ্ছি আমরা আমাদের পরের কোশ্চেনে। আমাদের পরের কোশ্চেনটি হলো, ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? ঘুমর কোন রাজ্যের লোকনৃত্য? গুজরাট, ছত্তিশগড়, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঘুমর যে রাজ্যের লোকনৃত্য সেটি হয়ে যাবে রাজস্থান। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ রাজস্থানের একটি লোকনৃত্যের নাম হলো ঘুমর। এবং তোমরা এক্ষেত্রে মনে রাখবে, এক্ষেত্রে আমি পুরো একটা লিস্ট বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। এখানে সমস্ত রাজ্য দেওয়া আছে এবং তাদের যে ফেমাস যে লোকনৃত্য আছে সেগুলোর নাম সমস্ত কিছু দেওয়া আছে। তোমরা অবশ্যই এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা অবশ্যই এই লোকনৃত্যগুলি একটু মেমোরাইজ করে নিও, কারণ এগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা এই পিডিএফ ক্লাসের পর আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, সুতরাং তোমরা প্রত্যেকেই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটা জয়েন করো। নেক্সট কোশ্চেন, 2019 সালে ভারতের সবচেয়ে ধনী রাষ্ট্র বা রাজ্য কোনটি? তাহলে 2019 সালের নিরিখে ভারতের সবচেয়ে ধনী রাজ্য কোনটি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, 2019 সালের নিরিখে ভারতের সবচেয়ে ধনী রাজ্য হলো অপশান এ মহারাষ্ট্র। 2019 সালে মহারাষ্ট্রই ছিল ভারতবর্ষের সবচেয়ে ধনী রাজ্য এবং তামিলনাড়ু ছিল দ্বিতীয় পজিশনে, সেকেন্ড পজিশনে ছিল তামিলনাড়ু, ফার্স্ট ছিল মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানে 371 নম্বর ধারায় কোন রাজ্যকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে? মণিপুর, সিকিম, মিজোরাম নাকি নাগাল্যান্ড? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ভারতীয় সংবিধানের যে ধারাগুলো রয়েছে 371 নম্বর ধারায় যে রাজ্যকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে সেটি হয়ে যাবে মিজোরাম। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিজোরামকে কিন্তু মিজোরাম নয়, নাগাল্যান্ড, এখানে অপশান ডি হয়ে যাবে নাগাল্যান্ড। নাগাল্যান্ডকে কিন্তু 371 এ ধারা অনুযায়ী একটি বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। এক্ষেত্রে তোমরা যে মনে রাখবে যে ধারাগুলি রয়েছে সেগুলি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যেমন এখানে আমরা দেখছি 371 এ নাগাল্যান্ডের জন্য রয়েছে, 371-এর বি রয়েছে আসামের জন্য, 371-এর সি মণিপুর, 371-এর ডি অন্ধ্রপ্রদেশ, 371-এর ও অন্ধ্রপ্রদেশ, 371-এর এফ সিকিম, 371-এর জি মিজোরাম, 371-এর এইচ হয়ে যাবে আমাদের অরুণাচল প্রদেশ, 371-এর জে হয়ে যাবে হায়দ্রাবাদ এবং কর্ণাটক, 371-এর আই হয়ে যাবে গোয়া এবং 371 শুধু সেটা হচ্ছে মহারাষ্ট্র এবং গুজরাট। তোমরা অবশ্যই এই আর্টিকেলগুলো একটু মনে রাখবে, কারণ এগুলো যে কোনো এক্সামে তোমাদের চলে আসতে পারে কোনো না কোনো একটা স্টেটকে মেনশন করে। নেক্সট কোশ্চেন, আমাশয়ের জন্য দায়ী ব্যাকটেরিয়াটির নাম কি? অর্থাৎ যে ব্যাকটেরিয়াটি আমাশয় রোগ সৃষ্টি করার জন্য দায়ী সেই ব্যাকটেরিয়াটির নাম কি? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আমাশয় রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হলো সিজেলা নামে পরিচিত। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ সিজেলা ব্যাকটেরিয়াটি কিন্তু আমাশয় রোগের জন্য দায়ী এবং আমাশয় হচ্ছে তাহলে একটা ব্যাকটেরিয়াল ডিজিজ এবং এটি সিজেলা ব্যাকটেরিয়ার কারণে হয়। ভিব্রিও কলেরি এটি কলেরা রোগের জন্য দায়ী এবং যেটা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সেটা কিন্তু টিউবারকুলোসিস রোগটার জন্য কিন্তু দায়ী। নেক্সট কোশ্চেন, গান্ধীসাগর বাঁধ কোন নদীতে রয়েছে? গান্ধীসাগর বাঁধ সেটি কোন নদীতে রয়েছে? নর্মদা নদী, চম্বল নদী, কেন নদী নাকি শতদ্রু নদী? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা সঠিক উত্তর হয়ে যাবে, গান্ধীসাগর যে বাঁধ সেটি রয়েছে কিন্তু চম্বল নদীর তীরে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চম্বল নদীর তীরেই কিন্তু গান্ধীসাগর বাঁধটি রয়েছে এবং এটি ইন্ডিয়ান স্টেট অফ মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে এই বাঁধটি রয়েছে এবং চম্বল নদীর তীরে আরও দুটি গুরুত্বপূর্ণ বাঁধ রয়েছে, সেই দুটি বাঁধ রাজস্থানে অবস্থিত, যেগুলি হলো একটি রানা প্রতাপ সাগর ড্যাম এবং আরেকটি হলো জওহর সাগর ড্যাম। এই দুটি কিন্তু রাজস্থানে অবস্থিত, চম্বল নদীর তীরে এগুলোও অবস্থিত। নেক্সট কোশ্চেন, সোনার বলতে কি বোঝায়? সোনার বলতে কি বোঝায় অর্থাৎ সোনারের ফুল ফর্ম সেটা কি? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, সোনার বলতে বোঝায় সাউন্ড নেভিগেশন রেঞ্জিং। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সাউন্ড নেভিগেশন রেঞ্জিং, এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এবং এই সোনার ব্যবহার করে আমরা সমুদ্রের তলে অর্থাৎ সাবমেরিনের অবস্থান আমরা নির্ণয় করতে পারি, সমুদ্রের নিচে মাছের ঝাঁকের অবস্থান নির্ণয় করতে পারি, এমনকি সমুদ্রের গভীরতা নির্ণয় করার জন্য এই সোনার পদ্ধতিটি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, ওয়াশিং মেশিনের কাজ করার মূলনীতিটি কী? সেন্ট্রিফিউগেশন, ডায়ালিসিস, রিভার্স অসমোসিস নাকি ডিফিউশন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ওয়াশিং মেশিন যেটা রয়েছে সেটি কাজ করার মূল নীতিটি কিন্তু অপশান এ সেন্ট্রিফিউগেশন।
অপকেন্দ্রিক বল, অপকেন্দ্রিক বলের মাধ্যমেই কিন্তু ওয়াশিং মেশিনটা কাজ করে সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে। এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে সূর্যের চারিদিকে যে পৃথিবীর যে একটা আকর্ষণ বল, সেই বলটা কিন্তু আমাদের যেটা সেন্ট্রিপিটাল ফোর্সের জন্য হচ্ছে, অর্থাৎ অভিকেন্দ্রিক বলের জন্য হচ্ছে। নেক্সট কোশ্চেন, নিচের কোন উদ্ভিদ টারপেন্টাইন তেলের উৎস? টারপেন্টাইন তেল বা তারপিন তেল যেটাকে বলা হয়, সেই টারপেন্টাইন বা তারপিন তেলের উৎস কোন উদ্ভিদ? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, নিচের যে 4টি উদ্ভিদ দেওয়া আছে মস, ফার্ন, সূর্যমুখী নাকি পিনাস, তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে পিনাস প্ল্যান্ট বা পাইন গাছ যেটাকে আমরা বলি, সেই পিনাস প্ল্যান্ট বা পাইন গাছ থেকেই কিন্তু টারপেন্টাইন তেলটা পাওয়া যায়। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এই যে পিনাস প্ল্যান্ট, এই গাছটি মূলত ভারতের হিমালয় অঞ্চলে পাওয়া যায় এবং এটি অলংকার তৈরি, কাঠ নির্মাণ, খাদ্য ও পুষ্টি, বন্যজীবন ইত্যাদির মতো আরও অনেক কাজে কিন্তু এই পিনাস প্ল্যান্ট বা পাইন গাছটি ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চেন, অনুঘটকের কাজের গতি কমিয়ে দেয় যে সমস্ত পদার্থ তাদেরকে কি বলা হয়? অর্থাৎ যে সমস্ত পদার্থগুলি অনুঘটকের যে কাজের গতি তাদের কমিয়ে দেয় তাদেরকে কি বলা হয়? কন্ট্রোলার, প্রমোটার, পয়জনস নাকি ইনিশিয়েটার্স? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, অনুঘটকের কাজের গতি কমিয়ে দেয় যে সমস্ত পদার্থ তাদেরকে পয়জন বলা হয়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ পয়জন বলা হয় তাদেরকে, যারা অনুঘটকের যে কাজের গতি সেটাকে কমিয়ে দেয়। কন্ট্রোলার কাদের বলা হয়? কোনো রাসায়নিক বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে যে সমস্ত পদার্থগুলি ব্যবহার করা হয় তাদেরকে কন্ট্রোলার বলা হয়। প্রোমোটার্স কাদের বলা হয়? যে সমস্ত পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়ার গতিবেগটাকে বাড়িয়ে দেয়, অর্থাৎ বিক্রিয়ার বেগটাকে ত্বরান্বিত করে, তাদেরকে বলা হয় প্রোমোটার্স। এবং ইনিশিয়েটর বলতে বোঝায় যে সমস্ত পদার্থগুলি রাসায়নিক বিক্রিয়া শুরু করার জন্য কাজে লাগে, অর্থাৎ শুরুর সময়, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ইনিশিয়েশনের সময়, শুরুর সময় যাদেরকে ব্যবহার করা হয় তাদেরকে ইনিশিয়েটার্স বলা হয়। নেক্সট কোশ্চেন, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? ওয়াশিংটন, ব্রাসেলস, জেনেভা নাকি বেইজিং? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তার হেডকোয়ার্টার্স অবস্থিত অপশন সি জেনেভাতে, অর্থাৎ সুইজারল্যান্ডের যে জেনেভা, সেই সুইজারল্যান্ডের জেনেভাতেই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার অবস্থিত। এবং ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটি এস্টাবলিশড হয়েছিল 1995-এ 1995 সালে। এবং এর যে পূর্ব নাম, এর যে আগের নাম সেটা ছিল গ্যাট, GATT, অর্থাৎ গ্যাট, যার ফুল ফর্ম হলো জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেডস, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেডস। নেক্সট কোশ্চেন, ADH এর অভাবে কী রোগ সৃষ্টি হয়? ADH হচ্ছে একটা হরমোন, তার অভাবে কী রোগ সৃষ্টি হয়? ডায়াবেটিস ইনসিপিডাস, ডায়াবেটিস মেলিটাস, গ্রেভ নাকি কুসিন সিনড্রোম? তাহলে এক্ষেত্রে আমাদের যেটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, ADH এর অভাবে মানব শরীরে যে রোগটি সৃষ্টি হয় সেটি ডায়াবেটিস ইনসিপিডাস নামে পরিচিত, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ADH এর অভাবে ডায়াবেটিস ইনসিপিডাস রোগ হয়। এবং ডায়াবেটিস মেলিটাস যে রোগ, এটা কিন্তু তোমরা সবসময় মনে রাখবে ইনসুলিনের অভাবে হয়, ইনসুলিনের অভাবে কিন্তু এই ডায়াবেটিস মেলিটাস রোগটা হয়। নেক্সট কোশ্চেন, আবোল তাবোল কার রচনা? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায় নাকি রবীন্দ্রনাথ ঠাকুর? তাহলে এক্ষেত্রে এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, আবোল তাবোল সেটি রচনা করেছিলেন কিন্তু অপশন বি সুকুমার রায়, বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সুকুমার রায়ের রচনা হচ্ছে আবোল তাবোল। নেক্সট কোশ্চেন, বীজবিহীন ফল উৎপাদনে ব্যবহৃত হরমোনটির কী নাম? অর্থাৎ যে হরমোনটি বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে সেই হরমোনটির নাম কি? জিব্রারেলিন, অক্সিন, ইথিলিন নাকি ট্রিপসিন? তাহলে এক্ষেত্রে যেটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বীজহীন বা বীজবিহীন ফল উৎপাদনে ব্যবহার করা হরমোনটি হলো অপশান বি অক্সিন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অক্সিন হরমোন কিন্তু বীজহীন ফল উৎপাদনে সহায়তা করে। এবং এই যে ইথিলিন হরমোন, এটি হচ্ছে ফল পাকানোর জন্য এই হরমোনটি ব্যবহার করা হয়। এবং জিব্রারেলিন হচ্ছে উদ্ভিদের যে বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ উদ্ভিদের যে বার্ধক্য বা বৃদ্ধিতে সহায়তা করে জিব্রারেলিন হরমোন। এবং যেটা ট্রিপসিন, এটা হচ্ছে একটা হিউম্যান হরমোন। এবং হিউম্যানের যে ডাইজেস্টিভ সিস্টেম, অর্থাৎ পাচনতন্ত্র, সেই পাচনতন্ত্রের একটি হরমোন হচ্ছে ট্রিপসিন, এবং যেটি কিন্তু আমাদের মানবদের খাদ্য পরিপাকে সহায়তা করে। তো আমরা আজকের মক টেস্টের শেষ কোশ্চেনে হাজির হয়ে গেছি। কোশ্চেনটি আছে, অলিম্পিকে এশিয়া পতাকার রিংয়ের রং কী? অর্থাৎ অলিম্পিকে যে 5টা আমরা রিং দেখতে পাই অলিম্পিক ফ্ল্যাগে, এই যে 5টি কালার দেখতে পাচ্ছি আমরা, একটা ব্লু, একটা হচ্ছে ব্ল্যাক, একটা হচ্ছে রেড, একটা হচ্ছে ইয়েলো এবং একটা হচ্ছে গ্রিন। এই 5টি যে কালার, এই 5টি কালার হচ্ছে 5টি ডিফারেন্ট
কন্টিনেন্ট অর্থাৎ মহাদেশকে কিন্তু ডিনোট করে। তার মধ্যে তোমাদের বলতে হবে যে এশিয়ার কন্টিনেন্টটাকে যে পতাকাটি ডিনোট করছে তার কালার কি, সেটা কি লাল, সবুজ, হলুদ নাকি নীল। তাহলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এই কারেক্ট অ্যান্সারটা জানিও যে অলিম্পিকে এশিয়ার পতাকার রিংয়ের যে কালার সেটা কি, অর্থাৎ এদের মধ্যে আমাদের কোনটাকে এশিয়া, কোন রিংটা এশিয়াকে ডিনোট করছে, এবং বাকি যে 4টা রিং আছে সেই 4টা রিং কোন কোন মহাদেশকে ডিনোট করছে। তোমরা যদি পারো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানিও। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের আপকামিং এক্সামের জন্য। তাহলে আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা কোশ্চেন তোমাদের সামনে উইথ এক্সপ্লানেশন আলোচনা করে ফেললাম। তোমাদের যদি কোনো কোশ্চেনে কোনো রকম ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমরা তোমাদের ফিডব্যাক দিও তোমাদের ক্লাসটি কেমন লাগছে, এবং অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। দেখা হবে আবার পরের দিন। স্টিল দেন স্টে টিউন। থ্যাংক ইউ।